আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একটার পর একটা অঘটন ঘটিয়ে ফেলা হচ্ছে, ঘটে যাচ্ছে অথবা ঘটানো হচ্ছে, এবং অনেকগুলো ঘটনা আমাদের জাতীয় জীবনের সঙ্গে যায় না, আমাদের কৃষ্টি এবং কালচারের সঙ্গে যায় না, আমাদের ধর্ম এবং নীতি নৈতিকতার সঙ্গে যায় না। এবং আবহমান বাংলাতে আমরা যেভাবে বেড়ে উঠেছি তার সঙ্গেও মিলে না। রাজপথে আমরা এখন স্লোগান দিচ্ছি, বোতল না মূলা, এবং সহস্র শিক্ষিত জন, মানে কাগজে কলমে যারা শিক্ষিত, তারা নেচে নেচে বলছেন বোতল না মূলা। আর সেই নৃত্যের সঙ্গে তাল মিলিয়ে কেউ বলছেন মূলা মূলা, আবার বলছেন যে কোনো একজন ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নাম উচ্চারণ করে অমুক না সান্ডা। সবাই বলছে না, সান্ডা, তার চেয়ে সান্ডা ভালো। তো এই জিনিসগুলো বাংলাদেশে যে শুরু হলো, তার সঙ্গে সঙ্গে আবার আরও একটি শব্দ আসছে, কফিলের পোলা। কফিলের পোলা, এই বিষয়গুলো নিয়ে মূলত সংক্ষেপে আলোচনা করব। প্রথমে কাহিনীগুলো বলে নিই। এক নম্বর হলো বোতল না মূলা। এখানে সরকারের একজন উপদেষ্টা, যাকে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছেন, অতি সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রী এবং শিক্ষকেরা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে তারা যমুনার সামনে ভিড় করে। এবং এক্ষেত্রে যা হয় সেটি হলো, যমুনাতে ইতিপূর্বে যারাই গিয়েছেন সামনে হৈহুল্লোড় করেছেন, সেটা প্রথম দিকে ধরুন যখন সিস্টেমটা ছিল না, আইন শৃঙ্খলা তখনও রিস্টোর করেনি আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত, তখন যে ইচ্ছা সে সেখানে যেতে পারতেন এবং যা ইচ্ছে তাই করতে পারতেন। এমনকি প্রধান বিচারপতির বাসভবন ওই সময়টাতে অরক্ষিত ছিল। পরবর্তীতে দেখা গেল যে এই বছরের মার্চ এপ্রিল মে থেকে পুরো পরিস্থিতিটা আসলে যখন সরকারের নিয়ন্ত্রণে চলে এলো, তখন সরকারে যা হয়, শেখ হাসিনা, তারপর অতীতে বেগম জিয়ার সরকার, বিএনপি সরকার, এরশাদ সাহেবের সরকার, সবসময়টাতে আসলে গোয়েন্দা বাহিনীর একটা ভূমিকা থাকে। সরকারের অনেকগুলো সাজানো নাটক থাকে, নানা রকম খেলাধুলা থাকে। তো এইরকম এই জমানাতে এগুলো থাকবে, কেন রাষ্ট্রীয় যে বিধি ব্যবস্থা এর বাইরে যাওয়া যায় না। তো আমরা দেখতে পেলাম যে সরকারি অর্থায়নে, সরকারি প্রযোজনায় অনেকগুলো নাটক হলো। যমুনার সামনে নাটক হলো, তারপর শাহবাগে সেই নাটক হলো, নাটকের পরে আবার সেই শেষ দৃশ্যে বিরাট কিছু হয়ে গেল এই বাংলাদেশে। তো এগুলো দেখে অনেকেরই আকাঙ্ক্ষা জাগলো যে ওরা যদি পারে আমরা কেন পারবো না, আমরা তো সংখ্যায় অনেক অনেক বেশি। অথবা অনেকের একেবারে ন্যায্য দাবি দেওয়া, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের যে ন্যায্য দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে তারা সঙ্গতের কারণে নিজেদের সংখ্যাধিক্যকে তারা অগ্রাধিকার দিয়ে তারা যমুনার সামনে চলে এলো। তো এই যে তাদের যে যমুনার সামনে চলে আসা, এর সঙ্গে সরকারের কোনো আন্ডারহ্যান্ড ডিলিং ছিল না, কোনো সমঝোতা ছিল না, কিংবা কোনো পরিকল্পনা সরকারের ছিল না তাদেরকে নিয়ে। ফলে এই জিনিসটি যখন তারা করলেন, তখন পুলিশ এখানে লাঠিচার্জ করলো, জল কামান ব্যবহার করলো, যা কিনা সাম্প্রতিক সময়ের যে নাটক সিনেমাগুলো হয়েছে যমুনা কেন্দ্রিক, শাহবাগ কেন্দ্রিক, সেই নাটক সিনেমাগুলোর সাথে আসলে এই দৃশ্যের মেলে না। ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, মেয়েরা, শিক্ষকরা ভীষণ রকম অসম্মানিত বোধ করলেন এবং বিক্ষুব্ধ হয়ে পড়লেন। আমরা যারা ঢাকা শহরে বসবাস করি এবং যারা এই শহরের রাজনীতি, বিশেষ করে ছাত্র রাজনীতির সঙ্গে যারা জড়িত, তারা সবসময় জানে যে আমাদের দেশের রাজনীতির পট পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে, কিন্তু সেখানে স্টিয়ারিংটা সবসময় জগন্নাথের হাতে থেকেছে। এবং টিল নাও জগন্নাথ থেকে বড় মিছিল না আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় মিছিল কখনো হয় না।
এবং এই দেশে জগন্নাথ যখন কলেজ ছিল ঠিক সেই সময় থেকেই এখানে এমন অনেক কিছু ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে যা কিনা পুরো দেশের রাজনীতিকে প্রভাবিত করেছে, নিয়ন্ত্রণ করেছে। তো সেই ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজ যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে গেল, এখন গ্রেডিংয়ের দিক থেকে বাংলাদেশে এটি দ্বিতীয় শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে। এবং কিছু কিছু সাবজেক্টে জগন্নাথের ছেলেমেয়েরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভালো করেছে। ফলে তাদের একটা অহম আছে, তাদের একটা অধিকার আছে, দাবি আছে। এবং বিগত আন্দোলনে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের একটা বিরাট ভূমিকা ছিল। আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং তার সঙ্গে সঙ্গে কবি নজরুল কলেজের ছেলেমেয়েরা এবং ওই অঞ্চলে আরও যে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল সেখানে পুরনো ঢাকা কেন্দ্রিক তারা যে দুর্ভেদ্য একটা দেয়াল তৈরি করে ফেলেছিল, সেই তুলনায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ কেন্দ্রিক, রাজু ভাস্কর্য কেন্দ্রিক, শহীদ মিনার কেন্দ্রিক যে আন্দোলনটা, এটা সরকার একটা নিরাপত্তার চাদরে ঢেকে দিতে পেরেছিল, যেটা পুরনো ঢাকা কেন্দ্রিক জগন্নাথ কলেজে সেটা পারেনি, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকাতে সেটা সরকার পারেনি। তো তাদের যে দাবি দেওয়া বা চাওয়া অত্যন্ত যৌক্তিক, এবং এখানে সরকারের প্রতি তারা অধিকার প্রয়োগ করবেন। কিন্তু সেখানে যখন তারা দেখা গেল যে লাঠিচার্জের শিকার হলেন, অপমানের শিকার হলেন, কটূক্তির শিকার হলেন এবং অসম্মানজনক কথাবার্তা বলা হলো সরকারের পক্ষ থেকে, তখন ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলেন। এবং এই বিক্ষুব্ধের এক পর্যায়ে একজন ছাত্র, তিনি সেই একজন উপদেষ্টা মাহফুজ, তারপর একটি বোতল নিক্ষেপ করলেন এবং এটা রীতিমতো ভাইরাল হয়ে গেল। তো এই ঘটনার পরে অনেক ঘটনা ঘটেছে, অনেক দুর্ঘটনা ঘটেছে। সরকার সকল দাবি মেনে নিয়েছে, তারাও চলে গেছে। কিন্তু মধ্য থেকে যেটি হলো সেটি হলো, এই যিনি বোতল নিক্ষেপ করেছেন এখন তিনি রীতিমতো জাতীয় বীরে পরিণত হয়েছেন, অনেকটা বীর শ্রেষ্ঠের মতো। 2 নম্বর হলো যে একজন উপদেষ্টাকে এইভাবে সরাসরি বোতল মারা হয়েছে, এটি বাংলার ইতিহাসে অতীতে কখনো ঘটেছে? বারবার এর চেয়ে কঠিন জিনিস ঘটেছে। যেমন দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাঞ্ছিত হয়েছিলেন, কিন্তু তখন এই দৃশ্যগুলো এভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে একটা ভাইরাল পরিস্থিতির সৃষ্টি করবে এরকম অবস্থা ছিল না। কিংবা এরশাদ সাহেব বহুবার অপমানিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গোলাম আজম সাহেব, না ঠিক মতিউর রহমান নিজামী সাহেব লাঞ্ছিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গোলাম আজম সাহেব লাঞ্ছিত হয়েছিলেন বাইতুল মোকাররম মসজিদের সামনে উত্তর গেটে। কিন্তু এই দৃশ্যগুলো আজকের জমানাতে হলে সর্বনাশ হয়ে যেত। যা হোক, এখন এই যে বোতল, এই বোতলটা এখন জাতীয় প্রতীকে পরিণত হয়ে গেছে। আর জনাব মাহফুজকে যে বোতল মারা হয়েছে, এই ভদ্রলোককে রীতিমতো এখন তার জীবনকে হারাম করে দেওয়া হচ্ছে নানা রকম কটূক্তি করে, নানা রকম কথাবার্তা বলে। আর এটাকে নতুন আঙ্গিক দিয়েছে জগন্নাথের ছাত্রছাত্রী, বিশেষ করে একজন টেলিভিশনের প্রিয় মুখ রয়েছে দীপ্তি চৌধুরী, চ্যানেল আয়ের সেই দীপ্তি চৌধুরীকে আপনারা জানেন। তিনি সেই আধুনিক পোশাকে সজ্জিত হয়ে প্যান্ট শার্ট পরে তারপর শেষে নেচে নেচে তিনি বোতল না মুলা এটাকে রীতিমতো ভাইরালে পরিণত করে ফেলেছেন এবং এটা এখন ভাসছে। তো এখন বাংলাদেশে ধরেন ঘরে বাইরে, অফিস আদালতে, দেবালয়ে, ইবাদতখানায়, সব জায়গাতে এই বোতল মুলা দীপ্তি চৌধুরী জগন্নাথের সেই বীরশ্রেষ্ঠ বা বীরুত্তম সেই প্রসঙ্গগুলো আসছে, যেটি আমাদের রাজনীতিতে কখনো ঘটে নাই। এই গেল এক। 2 নম্বর হলো যে সান্ডা কফিলের ছেলে। সঙ্গত কারণ এখানে যেটি হচ্ছে, মিস্টার মাহফুজকে নিয়ে নানা রকম ব্যঙ্গ কার্টুন তৈরি করা হচ্ছে। শেখ হাসিনার জন্য যেভাবে একটা ডাস্টবিন তৈরি করা হয়েছিল, ওইরকম একটা ডাস্টবিন তৈরি করে মাহফুজের ছবি সেখানে দিয়ে সেখানে বোতল নিক্ষেপ করা হচ্ছে। এবং আমাদের দেশের বহু মানুষ এটা খুব আনন্দ নিয়ে, উৎসাহ নিয়ে দেখছে। আর যারা ওখানে বোতল নিক্ষেপ করে সফল হতে পারছেন, মনে হচ্ছে যে তারা বিশ্ব জয় করে ফেলেছেন। চন্দ্র অভিযানে তারা নীল আর্মস্ট্রংয়ের কাছাকাছি পৌঁছে গেছেন, কিংবা মহাকাশে প্রথম মেজর ইউরি গ্যাগারিন কিংবা ভ্যালেন্টিনা তেরেস্কোভা যে প্রথম মহাকাশে গিয়েছিলেন, বা প্রথম যে কুকুরটি অমর হয়েছেন লাইকা নামক যে কুকুরটি মহাশূন্যে গিয়ে,
ঠিক ওইরকম কেউ যদি সেই একটা ডাস্টবিন, যেখানে ডাস্টবিনের উপরে মাহফুজের ছবি আছে, তার মধ্যে একটা বোতল সে নিক্ষেপ করতে পারে এবং বোতলটা ঠিক ডাস্টবিনের মধ্যে গিয়ে পড়ে, সে মনে করছেন যে তিনি বিরাট কিছু করে ফেলছেন। এখন তার পক্ষে মন্ত্রী হওয়া, উপদেষ্টা হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, রাষ্ট্রপতি হওয়া এটা কোনো বিষয়ই না। তিনি বোতল মেরেছেন, বিশাল ব্যাপার, একদম ডাইরেক্ট। তো এরকম হলো যাকে বলা হয় বোতল নিয়ে এই ঘটনা ঘটছে। আরেকটা হলো সান্ডা। তো বলছে মাহফুজ না সান্ডা, সান্ডা সান্ডা। তো সান্ডা হলো সৌদি আরবের গুইসাপ আকৃতির একটা প্রাণী। এটা বাংলাদেশের গুইসাপের মতন হয়। এটাকে সৌদি আরবের যারা লোকজন তারা খায়, লালন পালন করে, খামারে পালিত হয়, দেখতে বিকট, বিশ্রী। আমাদের গুইসাপের তো একটা সৌন্দর্য আছে, কিন্তু সৌদি আরবের যে সান্ডাগুলো, এগুলো দেখলে মেজাজ গরম হয়ে যায়। এগুলো যখন হা করে, এর মুখের ভিতরে লাল, জিব্বাটা মানে বিকৃত এবং লেজটা কুমুরের মতো, পেটটা একেবারে যাকে বলে কি বলবো, গোপাল ভাঁড়ের মতো একটা পেট। তো এইরকম একটা প্রাণী সান্ডা। তো সেই সান্ডা অতি সম্প্রতি বাংলাদেশে ভাইরাল হয়েছে যে সৌদি প্রবাসী এক ভদ্রলোক তিনি একটা ভিডিও দিয়েছেন যে দেখুন, মানে তিনি যার অধীনে চাকরি করেন সেখানে, তো ওই দেশে যেটা হয়, যার অধীনে চাকরি করা হয় তাকে কফিল বলা হয়। তো সে কফিলকে তারা মালিক মনে করে, মাস্টার মনে করে, মাওলানা মনে করে, সবকিছু সেই কফিলের ইচ্ছা মতোই তাকে সবকিছু করতে হয়। তো সেই কফিলকে তারা মাথায় করে রাখেন। সঙ্গত কারণে কফিলের ছেলে মেয়ে স্ত্রী তাদেরকেও তারা সম্মান করে। তো এরকম কফিলের এক ছেলে, সে সান্ডার, তার একটা খামার আছে, সান্ডা সে পোষে। তো ওইরকম একটা সান্ডা কে নিয়ে একটা ছোট রিল তৈরি করে সেই সৌদি প্রবাসী যে ভাই, তিনি বলেছেন দেখুন আমাদের কফিলের ছেলে, তার যে সান্ডাটাকে দেখুন, এরকম একটা ভিডিও। এখন সেই সান্ডাকে এনে তার সঙ্গে মাহফুজের তুলনা করা হচ্ছে এবং বলা হচ্ছে আপনি কি চান, সান্ডা চান না মাহফুজ চান? সে বলছে মাহফুজ চাই না। স্লোগানে বলা হচ্ছে আমরা সান্ডা 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 চাই। বোঝার চেষ্টা করেন যে আমাদের রুচি, আমাদের আভিজাত্য, আমাদের চিন্তা চেতনার লেভেলটা কোন পর্যায়ে চলে গেছে যে আমরা আশরাফুল মাখলুকাত একজন মানুষকে সান্ডার সঙ্গে তুলনা করছি। এক, দুই নম্বর হলো সান্ডাকে মানুষের চেয়ে শ্রেষ্ঠতর মনে করছি এবং আমাকে যদি অপশন দেয়া হয় যে আপনি কোনটা নেবেন, সেটি হলো তারা মানুষের পরিবর্তে সান্ডাকে নিতে চাচ্ছে, এরকম একটা অবস্থা। তো যা হোক, এই যে অবস্থা চলছে, এটা এক ধরনের এটাকে কি বলবো, এক ধরনের বিবর্তন। নেতিবাচক কিছুই বললাম না, শুধু বললাম এক ধরনের বিবর্তন, এবং সেই বিবর্তনটা ভালো নয়, কোনো অবস্থাতেই ভালো নয়। এরপরে যেটি হচ্ছে সেটি হলো কফিলের ছেলে। এখন জনাব মাহফুজ তিনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো তার বিকৃত ছবি এঁকে তারপর তাকে কফিলের ছেলে, সান্ডার মালিক সেই প্রমাণ করার জন্য যা কিছু হচ্ছে এবং যেভাবে মাঠ গরম করছে, এবং এগুলো ক্রমশ যেভাবে ভাইরাস আকারে সারা বাংলাদেশে মানে যাকে ছড়িয়ে পড়ছে, তাতে করে আমাদের মন এবং মস্তিষ্কে এগুলো কিন্তু একটা বিরূপ এবং বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে ফেলছে। বোঝার চেষ্টা করুন যে হিউম্যান সাইকোলজি, এখানে আপনি ইতিবাচক জিনিসগুলো যত ঢোকাবেন আপনার সফটওয়্যার সেভাবে ডেভেলপ হবে। নেতিবাচক বিষয়গুলো, মন্দ শব্দগুলো, মন্দ ছবিগুলো আপনি যত বেশি এখানে ঢোকাবেন, তত দেখা গেল যে আপনি মন্দ মানুষে পরিণত হবেন, আপনার চিন্তা চেতনা মন্দ হবে এবং আপনার মুখের ভাষাও কিন্তু মন্দ হয়ে যাবে। আমাদের দেশে অনেকগুলো শব্দ, যেমন বেশ্যা, খানকি, তারপরে সিলান, আরও অনেক আজে বাজে শব্দ রয়েছে এবং বিভিন্ন প্রাণীর মানে শাবক হিসেবে তারপরে মানুষকে গালাগাল দেওয়া হয়। তো এগুলো যখন খুব বেশি সমাজে প্রচলিত হয়ে যায়, তখন অনেক পীর, মাসায়, কলিয়াল্লাহ তাদের মুখ দিয়েও দেখা গেল যে এরকম বিশ্রী এবং বাজে শব্দগুলো বের হয়ে যায়। তারা
সেই অন্যের উপর ক্রোধ ঝাড়ার জন্য নিজেদের মা বোন, নিজেদের আত্মীয় স্বজন যারা মেয়ে রয়েছেন, ছেলেও রয়েছেন, তাদেরকেও অনেক সময় দেখা যাচ্ছে যে এই সকল বাজে কথা তারা বলে ফেলেন। অন্যকে ছোট করতে গিয়ে নিজেরাও ছোট হয়ে যান। তো কাজেই আসলে এই যে আমাদের দেশে এখন রাষ্ট্রাচারে যে ভ্রষ্টাচার চলছে, রাজনীতিতে যে নতুন ট্রেন্ড শুরু হয়েছে, এই জিনিসগুলো ভালো না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।